সুপ্রিয় দর্শক, শুভ সকাল। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা খেলাধুলার বিশ্লেষণধর্মী সাপ্তাহিক আয়োজন এটিএন স্পোর্টস টাইমের আজকের পর্বে। বরাবরের মতোই আপনাদের সঙ্গে রয়েছে আমি এস এম আব্দুল শাকুর। মূলত দেশে খেলাধুলার উন্নয়ন এবং সম্প্রসারণে বিশেষ ভূমিকা রাখতেই আমাদের এই নিয়মিত পথে চলা। দর্শক, বাংলাদেশের ক্রিকেটের কথা বলতে চাই। একটা সময় ছিল বাংলাদেশের ক্রিকেটে যত জয় এসছে তার পেছনে কাজ যারা করতেন তারা হলেন মূলত আমাদের স্পিনাররা। আজ কিন্তু সময় বদলেছে। ভারতের কথাই ধরুন না কেন, ভারতের বিপক্ষে বাংলাদেশের 4 জন পেস বোলার বল করবেন এবং তারা ম্যাচ জেতাবেন, এটি কি ভাবতে পেরেছিলেন? আজকালের তরুণরা কিন্তু সেই পেস বোলার হওয়ার স্বপ্ন দেখেন। একটা সময় ছিল যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা পেস বোলারদেরকে হান করে নিয়ে আসতেন, তবে অনেকদিন কিন্তু সেই পরিক্রমা বন্ধ রয়েছে। অতি সম্প্রতি আবারও কিন্তু ফাস্ট বোলারদেরকে খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই প্রক্রিয়ার সাথে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান রবি জড়িয়েছে। মূলত এই প্রক্রিয়া নিয়ে আমরা আসলে সাজিয়েছি আমাদের আজকের এটিএন স্পোর্টস টাইমের পর্ব। চলুন শুরুতে স্বাগত জানাই কারা রয়েছেন আমাদের অতিথি প্যানেলে। যেমনটা বলছিলাম যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান রবি এবং সেই রবির চিফ অপারেটিং অফিসার রয়েছেন আমাদের সাথে মাহতাবুদ্দিন আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। এবং এরকম একটি আয়োজনে ক্রিকেট বোর্ডের কেউ থাকবেন না সেটি তো আসলে বলা যায় না, তো সেই কারণে ক্রিকেট বোর্ডের সম্মানিত পরিচালক কাজী ইনাম আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। যেমনটা বলছিলাম যে একটা সময় ছিল যে পেস বোলারদেরকে হান করে নিয়ে আসার প্রক্রিয়াটা ছিল, এবারে নতুন করে যে ফাস্ট বোলারদেরকে খোঁজার একটি দায়িত্ব আপনারা গ্রহণ করেছেন বিসিবির সাথে। আমরা যদি একটু ভেতর থেকে জানতে চাই যে পুরো জাতীয় দলের সাথে আপনারা রয়েছেন, ইনফ্যাক্ট বিসিবির সাথে রয়েছেন, হঠাৎ করে কেন ভাবলেন যে পেস বোলারদেরকে খুঁজে নিয়ে আসার ক্ষেত্রেও আপনারা কাজ করবেন? আমরা গিয়েছিলাম বিসিবি অফিসে, তখন ওখানে এনাম ভাই ছিলেন, মাহবুব আনাম ভাই ছিলেন এবং আরও অন্যান্য বিসিবি ডিরেক্টররা ছিলেন। তখন মাহবুব আনাম ভাই আমাকে মুখের উপরে বললেন, তোমরা কি শুধু স্পন্সরশিপ করতে এসছো নাকি তোমরা ক্রিকেটের ডেভেলপমেন্টের উপর কাজ করতে চাও? তখন আই ডি নট হ্যাভ টু, আমার মুহূর্ত ব্যয় করতে হয় না। আমি বলেছেন আমরা যখন এসছি আমরা ডেভেলপমেন্টেও কাজ করব। তখনই একটা পর একটা উনি জিনিসের কথা বললেন, নিজকে বললেন যে এই জিনিস কিন্তু করা যেতে পারে। তখন ইনস্ট্যান্টলি ওয়ান দ্য মেইন পয়েন্ট ছিল ফাস্ট বোলার হান্ট, যেটা ওনার এজেন্ডাতে ছিল, অনেকদিন ধরে বিসিবির এজেন্ডাতে ছিল, যে কারণে হোক ওনারা করতে পারছিলেন না। তাহলে আমি বলছি ইনস্ট্যান্টলি যে আমরা এটা করব। এরকম 3-4টা কিন্তু আমরা ইনস্ট্যান্টলি ওকে করে দিয়েছিলাম। এবং এটা যে রিজনটা ছিল বিহাইন্ড দ্যাট ইজ, রবি কিন্তু কখনো শর্ট টার্ম জিনিসে বিশ্বাস করে না। আচ্ছা, আমরা কিন্তু একটা ছোট্ট স্পন্সর নিয়ে একটা টুর্নামেন্ট স্পন্সর করবো, কখনো এরকম রবিকে দেখবেন না। আমরা যখন 2 বছরের, যেটা ম্যাক্সিমাম অ্যালাউ করেছে 2 বছরের জন্য কিন্তু আমরা স্পন্সরশিপটা নিয়েছি। সো এখন 2 বছর থাকলেই কিন্তু এনাফ না। রবি বিশ্বাস করে যে এই যে জয় ধারাবাহিকতা যে দেশে আসছে, আমাদের ক্রিকেট টিম নিয়ে এসছে, এটা কীভাবে লং টার্মে সাস্টেন করা যায়, এটা করতে গেলে কিন্তু আমাদের ফাস্ট বোলার ছাড়া এটা সম্ভব না। যেটা একটু আগে আপনার সাথে আলাপ করছিলাম, আপনি যদি বিশ্বের এক্সাম্পলগুলো দেখেন, অস্ট্রেলিয়া যখন টপ ফর্মে ছিল, ওয়েস্ট ইন্ডিজ যখন টপ ফর্মে ছিল, ফাস্ট বোলার ছাড়া কিন্তু করতে পারে না। আপনি যদি দেখেন ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য একটা ভালো ডেলিভারি হতে পারে। অ্যাবসলিউটলি। আপনি যদি আমরা ইন্ডিয়ার কথা চিন্তা করি, ইন্ডিয়াতে টপ ক্লাস ওয়ার্ল্ড ক্লাস স্পিনার ছিল, কিন্তু তখন স্পিনারদের কিন্তু তারা চ্যাম্পিয়ন হতে পারেনি। আপনি যদি ওয়েস্ট ইন্ডিজের কথা চিন্তা করেন, যে ওই সময় আমি বলবো 80s দিকে ক্রফট, গার্নার, হোল্ডিং, রবার্টস, মার্শাল, জাস্ট থিঙ্ক মানে ওই লেভেল অফ প্লেয়াররা, তাদের সামনে আসলে ব্যাট করার জন্য অনেকে কিন্তু তখন আপনি স্পিনার লাগে না, ওরাই কিন্তু খেলাটা জিতিয়ে নিয়ে আসতে পারবো। অস্ট্রেলিয়াতে থমসন বা ডেনিস লিলি, এই ধরনের প্লেয়ার থাকলে কিন্তু ওরাই জিতিয়ে নিয়ে আসে। ইউ নিড স্পিনার, উই নিড গুড ব্যাটসম্যান, বাট উই অলসো নিড ম্যাচ উইনিং ফাস্ট বোলার, যেটা আমরা এই কম্বিনেশনে দেখতে পেরেছি মুস্তাফিজ, মাশরাফি, ওদেরকে দিয়ে। এখন এইটা আমাদের সাস্টেন করতে হবে। এটার জন্য আমরা যেটা দেখছি যে এখন ভালো দিন যাচ্ছে, তার মানে এই না যে ফিউচারও যাবে। ওই উদ্দেশ্যটা মাথায় নিয়েই প্রথমে বিসিবি চিন্তা করেছিল এবং রবি ওটার সাথে হাত মিলিয়েছে। ওকে, আমার মনে হয় যে এই পুরো প্রক্রিয়াটা আপনারা যেভাবে সম্পন্ন করছেন বা করবেন সেটি নিয়েও আমরা আলোচনায় ফিরবো। তবে তার আগে কাজী ইনাম আহমেদ, আপনার কাছে যেতে চাই যে এরকম একটি প্রক্রিয়ার কথা যেমনটা বলছিলেন মাহতাব ভাই, যে অনেক দিন আপনারা ভাবছেন করবেন করতে পারছিলেন না, শেষ পর্যন্ত বলে ব্যাটে মিলে গেছে এবং সেটি শুরুও হয়ে গেছে। এর সমন্বয়টা আপনারা কিভাবে করবেন? শেষ পর্যন্ত যে খেলোয়াড়দেরকে পাবেন, সেই খেলোয়াড়দেরকে কিভাবে বিসিবি কাজে লাগাবে? মাথা ভাই যেটা বললেন, এটা আরেকটু যদি পিছনে আমরা যেতে চাই, যেটা বলতে হবে, আমাদের এই পেসার হান্টটা আগে ছিল, যেটা 2008 সালে শেষ হয়েছে। তারপর কিন্তু এটার চালু ছিল না, অনেকদিন বন্ধ। তো 8 বছর পর এখন এই রবি ফাস্ট বোলার হান্ট হিসেবে আবার এটা শুরু হলো। তো এটার পিছনে কয়েকটা বিষয় আছে। একটা জিনিস আপনার দেখতে হবে যে যেটা নিয়ে অলরেডি আলাপটা শুরু হলো, যে পেসার ছাড়া ম্যাচ জেতা যায় না, স্পিনার ছাড়াও যায় না, ব্যাটসম্যান ছাড়াও যায় না, ফিল্ডার ছাড়া, সবগুলো ইম্পর্টেন্ট। বাট এইটার জন্য যে পেস, এই যে সাউথ এশিয়ান আমাদের উইকেটস, এখানে কিন্তু আমাদের ছিল বাংলাদেশের জন্য উইকেটস যে আমাদের স্লো বলার্স এরাই ভালো করছিল। সো দ্য স্লো বলার্স ওয়ার ফ্লারিশিং। আপনার
ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু শুধু স্লো বোলারসরাই খেলছে। সো আই উড রিয়েলি গিভ এখানে প্রথমে দ্য ক্রেডিট টু আমাদের এখন গত 2 বছরে আমাদের নতুন বোর্ড, স্পেশালি আমাদের বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সাহেব, উনি প্রথম থেকে আসার পর থেকে কিন্তু আমাদের বোর্ড প্রেসিডেন্ট বারবার হ্যাজ বিন হার্পিং দ্যাট উই নিড টু হ্যাভ পেস বোলার্স, উই নিড টু এনকারেজ গুড পেস উইকেটস। কারণ আমরা যদি ব্যাটসম্যানরা পেসার ভালো না খেলতে পারি তাহলে তো আমরা বিদেশে গিয়েও ভালো পারবো না, যেটা আমরা অস্ট্রেলিয়াতে গিয়ে ওয়ার্ল্ড কাপে আমরা ভালো করলাম। সো ফার্স্ট দ্য উইকেটস, এটা নিয়ে কিন্তু প্রচুর কাজ করা হচ্ছে। আপনি যদি দেখেন আমাদের ঢাকার উইকেটস, আমাদের অন্যান্য সব জায়গা ফতুল্লা, সিলেট, কক্সবাজার, এখন উই আর ফোকাসিং অন মেকিং দেম অ্যাকচুয়ালি ভেরি ম্যাচ ফ্রেন্ডলি উইথ গুড বাউন্স ইন দ্য উইকেট। সো সেটা একটা জিনিস। সেটার সাথে তাহলে আমাদের এই কারণে এই পুরো টিম ম্যানেজমেন্ট কিন্তু আমাদের চেঞ্জ আনা হলো যখন নতুন কোচেসরা আসলেন। হাতুরু আসলেন অ্যাজ দ্য ন্যাশনাল কোচ, হিথ স্ট্রিক আসলো, এবং সেটার রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হিথ স্ট্রিক অ্যাজ দ্য পেস বোলিং কোচ যে আমাদের আসলো এখানে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমূল পরিবর্তন আমাদের বোলিং লাইনে। হ্যাঁ, মানে এখন আগে আমরা চিন্তা করতাম যে কোন 3টা বলার খেলবে, এখন কিন্তু আমাদের হাতে যে বলার আছে, যে তাহলে মানে মাশরাফি খেলছে ক্যাপ্টেন হিসাবে, আপনার মানে এখানে আপনার মুস্তাফিজ আছে, আপনার রুবেল আছে, আপনার রবিউল আছে, আপনার অনেক অনেক প্লেয়ার আছে আমাদের, কিন্তু লটস অফ অপশনস অফ আবুল হাসান, অনেকগুলো আমাদের পেস বোলার আছে। সো দিস ইজ আ ওয়ান্ডারফুল অ্যাচিভমেন্ট, দিস ইজ অ্যান এনকারেজিং অ্যাচিভমেন্ট। পার্ট অফ দ্যাট ইজ আমাদের সবসময় যখন এনি প্রোগ্রামস আমাদের রান হয়, আমরা সবগুলো যে দেখছি আমাদের প্লেয়ার্সরা কোত্থেকে আসে, ইন দ্য বাংলাদেশ ক্রিকেট লিগ, ইন দ্য ন্যাশনাল ক্রিকেট লিগ, ইন দ্য প্রিমিয়ার ডিভিশন লিগ ঢাকার, প্লেয়াররা আসে ফ্রম ডিফারেন্ট এজ গ্রুপ প্রোগ্রামস। এজ গ্রুপের সামনে অনেক সময় তো অনেকের সুযোগটা হয় না যে আন্ডার 13-এ তাদের ডিস্ট্রিক্টে খেলছে, আন্ডার 15-এ চান্স পাচ্ছে। সো এই যে ছেলেরা সুযোগ পাচ্ছে না, তাদেরও অনেক সময় আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে। তো এরকম একটা যদি ফাস্ট বলার হান্টটা থাকে, এইটা নিয়ে আমাদের আলাপ হচ্ছিল, সেটা আমাদের বোর্ড প্রেসিডেন্ট বারবার বলছিল শুধু এই প্রোগ্রাম নয় যে ব্যাটিং প্রোগ্রাম করতে হবে, অন্যান্য প্রোগ্রাম করতে হবে। সেটার জন্য আমাদের হাই পারফরমেন্স, যেটাও কিন্তু অনেকদিন বন্ধ ছিল, আবার হাই পারফরমেন্স চালু করা হয়েছে, এবং সেটাই কিন্তু পৃষ্ঠপোষকতা করছেন আমাদের বোর্ডের ভাইস প্রেসিডেন্ট মাহবুব আনাম ভাই। তো এই কারণে মাহবুব আনাম ভাই উনি কিন্তু রবির সাথে কথা বললেন, আমাদের সবার সাথে এই জিনিসটা পুরো প্রোগ্রামটা চালু করে যে ফাস্ট বলার হান্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এইটা টু ডু দ্যাট, যাতে 16 বছর থেকে 23 বছর অনেকে যারা এজ গ্রুপে চান্স পাচ্ছে না থ্রু দ্য কান্ট্রি, এখন 40,000 রেজিস্ট্রেশন করেছে, তাদের মধ্যে অনেকে আমাদের হয়তোবা একটা হাইটের ব্যাপার আছে, একটা আপনার এজের ব্যাপার আছে, যে 16 থেকে 23 there are enthusiastic people, maybe they're in the 30s, তারাও এগিয়ে আসতে চাইছে, বাট আনফরচুনেটলি আমরা সুযোগ প্রথমে দিচ্ছি যারা এজ গ্রুপের মধ্যে আসছে, যারা একটা সার্টেন হাইট, যে 5 feet 6 ওভার হতে হবে ফর যারা ফর মেন। সো সেই ক্রাইটেরিয়াতে প্রায় 10,000 প্লাস কিন্তু ইন্টারেস্টেড ইয়াং bowlers are there through the country, men and women. So এটা আমাদের প্রজেক্টটা শুরু হলো, সো আশা করছি এটা ভালো হবে। ওকে, এই এটা যখনই কোনো ট্যালেন্ট হান্টিং প্রক্রিয়া আমরা দেখি, সেটা মিউজিক হতে পারে, সেটা অন্য কোনো আর্টসে হতে পারে, এটা যখন ক্রিকেট হয় খুব লোকজের সমাগম হবে, এটা কিন্তু ভাবাই যেতে পারে। মানে বাংলাদেশের স্পোর্টসের কথা চিন্তা করলে যে ফোকাস পয়েন্ট অন ক্রিকেট, কোনো বিশেষ কোনো ঘটনা মনে হচ্ছে কি যে এরকম ইন্টারেস্টিং কিছু আছে যেটি এই ইভেন্টের মধ্যে থেকে বলবার? বেশ কয়েকটা ঘটনা আছে। একটা ঘটনা বলতে আমি চিটাগংয়ে যেখানে আমরা উদ্বোধন করেছিলাম, সেখানে একটা প্রথমেই যেটা দেখলাম, অনেক এনথুসিয়াস্টিক প্লেয়াররা আসছে, উদীয়মান প্লেয়ার যেটা বলবো, ওরা খালি পায়ে বল করছে এবং অনেকে ওই পিচে পড়ে স্লিপও খেয়ে যাচ্ছে। আচ্ছা, ফার্স্ট রিয়েলাইজেশন হচ্ছে আমরা আসলে ধরেই নেই এই ফ্যাসিলিটিসগুলো সবার কাছে আছে। তো ওখানে আমার রিয়েলাইজেশন হলো অনেক আমাদের প্লেয়ার আছে যাদের কিন্তু একটা স্নিকার বা একটা কেটস কেনার মতো ক্ষমতা নাই, বাট তাদের খেলার উৎসাহ আছে, খেলার কোয়ালিটি বোধ আছে। সো এটা একটা খুব ইন্টারেস্টিং ঘটনা। এরকম একজন না, বেশ কয়েকজন ছিলেন, মানে প্রতিভা আছে কিন্তু তার কিডস কেনার সামর্থ্য নাই, কেটস কেনার সামর্থ্য নাই, একটা ভালো প্যান্ট কেনার সামর্থ্য নাই, যে যেভাবে পেরেছে এসে দিচ্ছে। সো ওটা একটা রিয়েলাইজেশন যে আর্থসামাজিক অবস্থা, যে এখন যেখান থেকে প্লেয়ারগুলো আসছে তাদের আর্থসামাজিক অবস্থা ওই মাপের না। সো ওখানেও আমাদের একটা রিয়েলাইজেশন হচ্ছে ওদেরকে আমরা কীভাবে সাপোর্ট করতে পারি। আচ্ছা, তারপর একটা ভদ্রলোক, একজন পুলিশের ভদ্রলোক এসে আমাদেরকে বললেন, উনি কিন্তু রেজিস্ট্রেশন ছিলেন না সব কিছু, স্যার আমরা দেশের জন্য একটা বল করতে চাই। আপনারা তো ফেসবুকে অনেক জায়গায় দেখেছেন, দ্যাট ওয়াজ দ্য অ্যাডভার্টাইজমেন্ট থ্রু লাইক দিস। যেটা উনি এসে এই কথাটা বললেন, তখন অর্গানাইজাররা ফ্যাসিলিটেড হিম টু বোল। চিন্তা করবেন ওই ড্রেস পরে সে বল করলো এবং 111 কিলোমিটার স্পিডে, যেটা কিন্তু টপ 5%-এর মধ্যে পড়বে, টপ 5% মধ্যে পড়বে। 95% রিজেক্ট করছে যারা 111-এর নিচে বল করেছে। সো ওই লেভেলের কমিটমেন্ট আমরা দেখেছি লোকজনের কাছে, অ্যান্ড প্যাশন, ইট ইজ আনবিলিভেবল। সো যেটা আমাকে উৎসাহ জায়গায় যে আমাদের আসলে আরও অনেক কিছু করার আছে এই উদীয়মান প্লেয়ারদের জন্য, ওদেরকে আরও সাপোর্ট দিতে হবে।
বাট একটা জিনিস আমি কনভিন্সড, আমাদের ভবিষ্যৎ ক্রিকেটের ব্যাপারে আরো উজ্জ্বল হবে। মানে ভালো একটা পাইপলাইন কিন্তু ইনাম ভাই দেখা গেছে যে Absolutely. অনেক বেশি পেসার যে রয়েছে আমাদের দেশের সম্ভাবনার লিস্টে বা তালিকায়, সেটি অন্ততপক্ষে এরকম একটি ট্যালেন্ট হান্টিং প্রক্রিয়ার মধ্যে গিয়ে পাওয়া যাচ্ছে। Absolutely. কিন্তু রবি যেখানে ইমোশনাল হবে, আপনাদের কিন্তু সেখানে ইমোশনাল হওয়ার একদমই সুযোগ নেই, না। আপনারা ডিল করবেন প্রফেশনালি। সেই জায়গা থেকে এসে যে ট্যালেন্টেড খেলোয়াড়দেরকে আপনারা পাবেন, একটা জি। নিশ্চয়ই আপনারা লাইন আপ আমি- করে নিয়েছেন, সেই Absolutely. লাইন আপটা যদি আমাদেরকে একটু বলেন যে কিভাবে এর পরে আপনারা কন্টিনিউশনটা করবেন। আমরা যেটা করছি, যেটা আপনি বলেন অ্যাকচুয়ালি প্রফেশনাল জিনিসটা করতে হবে, সেটা কিন্তু আমরা করা হচ্ছে আমাদের বোর্ডের থেকেও। আমাদের কিন্তু এই পুরো প্রোগ্রামটা করা হচ্ছে আপনার 64 ডিস্ট্রিক্ট থেকেই প্লেয়ার্স আসছে, Yeah. কিন্তু আমরা ভেন্যু চুজ করেছি 16টা। তাহলে কাজটা সুবিধা হয়, তাহলে কাছের ডিস্ট্রিক্ট থেকে তারা এসে একটা ভেন্যুতে পার্টিসিপেট করতে পারে। দুইটা টেকনিক্যাল টিম করা হয়েছে। একটা টেকনিক্যাল টিম আপনার লিড করছেন আমাদের ইমরান সারওয়ার, যিনি আগে আমাদের কোচ ছিলেন। আরেকটা টিম আপনার লিড করছে আমাদের এখানে আরও অনেকে আছে, আমাদের মাহবুব আলী জাকি ভাই আছেন, উনি লিড করছেন। সো উই হ্যাভ ডিফারেন্ট পিপল হু আর লিডিং দ্য টিমস, আদার ফিজিওস ট্রেনার্স, তারাও লিড করছে এইগুলো। সেখানে আমাদের অলরেডি কিন্তু দুইটা ভেন্যু হয়ে গেছে, চিটাগংয়ে এবং কুমিল্লায়। আমরা এবার যেটা করছি, আমাদের কিন্তু প্রোগ্রামটা যেভাবে করা হচ্ছে, প্লেয়াররা আসছে, তারা সাইন আপ করছে, তাদের হাইট চেক করা হচ্ছে, এজ চেক করা হচ্ছে। তাদের কিন্তু অ্যাকচুয়ালি আপনার ম্যাট্রিক বা এসএসসি পাস থাকলে সেটা, বা একটা জন্মের সার্টিফিকেট চেক করা হচ্ছে জাস্ট ফর দ্য এজ। তারপর আপনার প্লেয়াররা তারা কিন্তু ওয়ার্ম আপ করছেন বাই 10 গ্রুপস অফ 10 or 7 or 8, তারা কিন্তু গিয়ে এই বোলিংটা করছে। ওয়ার্ডটা কিন্তু ফাস্ট বলার হান্ট। সো ইট ইজ নট অনলি অ্যাবাউট যে স্পিডটা কত, আমাদের কিন্তু প্রত্যেকটা ভেন্যুর জন্য এই স্পিড গান নেওয়া হয়েছে, যে দুইটা ভেন্যু করা হচ্ছে যাতে স্পিডটা মেজার করা যায়। বাট টেকনিক্যাল টিম আছে অলসো টু মেক শিওর দ্যাট দ্য কোয়ালিটি অফ অ্যাকশন কি ইজ ইট আ লিগ্যাল অ্যাকশন অর নট। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। অফ কোর্স, বিকজ আপনি এখন তার পেছনে ইনভেস্ট করে কোনো লাভ নাই যদি ইলিগাল ডেলিভারি দেয়। এবং প্রত্যেকটা ভেন্যুতে এভরি সিঙ্গেল এটা কিন্তু ভিডিও করা হচ্ছে। সো অ্যাকশন ফ্রম বিহাইন্ড কিন্তু ভিডিও করা হচ্ছে। তাহলে সেই ভিডিওটা পরে আমরা চেক করতে পারবো যে অ্যাকশনগুলো ওয়ার্থ দোজ, কারণ সেটা আমরা যখন ফাইনাল অ্যাসেসমেন্টটা করব, কারণ এই 10,000 থেকে আমরা এই নাম্বারটা কমিয়ে আমরা ঢাকায় যখন নিয়ে আসবো, যখন আমাদের এখানে ক্যাম্প হবে, দ্যাট নাম্বার উইল কাম ডাউন টু আপনার এই আন্ডার 300। সো তখন যে তারা এখানে আসবে ফর মেন অ্যান্ড দেন অলসো ফর উমেন সার্টেন অ্যামাউন্ট উইল কাম, যে 20 জন 25 জন বা 50 জন যে আসবে এখানে আসার পর, তখন কিন্তু একটা 7 দিনের প্রোগ্রাম হবে। তাদেরকে 3 দিনের ট্রেনিং দেওয়া হবে। 4th ডেতে সেই নাম্বারটা কমিয়ে আনা হবে আরো ধরেন 40-50 জনে, আরো একদিন ট্রেনিং হবে। তারপর ফাইনাল ডেতে ইট উইল বি, আমাদের গোল হচ্ছে যে 10 জন মেল ফাস্ট বোলার্স অ্যান্ড 3 or 4 ফিমেল ফাস্ট বোলার্স। এদেরকে এখন আমরা ট্রেনিং দেব ফর দ্য নেক্সট 45 ডেজ আন্ডার দ্য হাই পারফরমেন্স। সেখানে যদি তারা ভালো পারফরমেন্স করে, যাদের পোটেনশিয়াল আছে, যদি দরকার হয়, সেটা তো বিসিবির আন্ডারে তারা থাকবে, তাদেরকে এমনকি আমরা বিদেশেও আমরা পাঠাবো ফর ফার্দার ট্রেনিং, ফর ফার্দার এক্সপোজার। এটা আগে ছিল, মানে মাঝখানে অনেক দিন প্ল্যান। কিন্তু আপনি যেটা জিজ্ঞেস করলেন, সো প্রফেশনাল জিনিসটা করা হচ্ছে বিকজ অ্যান্ড টু এনকারেজ, ইট ইজ নট অনলি অ্যাবাউট পেস, ইট ইজ অ্যাবাউট কোয়ালিটি অফ বোলিং। সাম অফ দ্য বেস্ট পেস বোলার্স ইন দ্য ওয়ার্ল্ড, আপনি দেখেন মুস্তাফিজের এখন যে এত ভালো বোলিং করেছে এই বছর, সে 20টার উপর উইকেট পেল মাত্র 9টা ওডিআই ম্যাচে। লট অফ ইট ওয়াজ চেঞ্জ অফ পেস, ইট ওয়াজ অ্যাকচুয়ালি উইথ আ স্লো ডেলিভারি। সো it is not absolutely. So I think it is important to understand the importance of swing bowling and everything. So ভালো কেউ বোলিং করলে তখন কিন্তু টেকনিক্যাল টিম তাদেরকে যে মিনিমাম 3টা বল করার কথা, সেটা থেকে বেশি বল করছে জাস্ট দেখার জন্য যে প্লেয়ারটা কি রকম। সো এই সব কিছু আমরা অবশ্যই করা হচ্ছে আমাদের। এখানে জাস্ট একটা জিনিস আমি অ্যাড করতে চাই, এটা আমরা এই যে হাই পারফরমেন্স টিমে একজন আছে স্টুয়ার্ট, সে হচ্ছে গ্লোবাল নলেজ আছে কিভাবে করা উচিত এই ধরনের প্রোগ্রাম। আমরা কিন্তু ওনার প্রত্যেক জিনিস ওইগুলো আমরা ফলো করছি। এবং ইন্টারেস্টিং জিনিস আপনারা হয়তো জানেন যে 2007-8 যে পেসার হান্ট হয়েছিল, তখন কিন্তু মেজরিটি অফ দেম ইভেনচুয়ালি আইডেন্টিফাইড অ্যাজ এ চাকা, যেটা এনাম ভাই বলছিলেন যে মানে ওই কথাটাই ইলিগাল। বলা হয়েছে। আমি এত এফোর্ট পুট করে, এত এনার্জি পুট করে যদি আমি একটা ইভেন চাকা ফাইনান্সিয়ালিও অনেক সাপোর্ট দেওয়ার পরে যদি সেই এটা হয়, প্রোডাক্ট হয়, লাভ নেই। শুরুতেই তাকে বন্ধ করতে হবে। আমরা ওই লার্নিং থেকে এনশিওর করছি, যেটা উনি বললেন, বিভিন্ন ক্যামেরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি নিয়ে যে এনশিওর করছে যে ওই ধরনের ঘটনা যেন না ঘটে। আচ্ছা, যা আসবে এটা হচ্ছে ট্রুলি ট্যালেন্টেড পিপল উইল কাম আউট। সো দ্যাট ইজ দ্য হোল অবজেক্টিভ। ওকে, আমার এই জায়গাতে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, অনেক সময় আমরা দেখবো, যেমন আপনারা সারা দেশ ঘুরে দেখেছেন যে অনেক ট্যালেন্টেড প্লেয়ার বলেছেন যে যাদের হয়তো কিটস কেনার সামর্থ্যটি নেই, বা আরও ক্রিকেট খেলতে হলে যে ধরনের ইকুইপমেন্ট দরকার সেগুলো কেনার সামর্থ্য নেই। তার মানে অনেকের কিন্তু বেসিক এডুকেশনও সমস্যা থাকবে, এটি স্বাভাবিক কথা। আমাদের দেশে আমরা বিভিন্ন ট্যালেন্ট হান্টিং প্রক্রিয়ার মধ্যে দেখেছি। তো সেই জায়গা থেকে সে কোনো খেলোয়াড়কে যদি আমরা এরকম খুঁজে পাই, যেমন ইনাম ভাই বললেন যে হয়তো 10 জন মেল, 5 জন বা 4 জন ফিমেল, এদের অনেকেরই হয়তো ফাইন্যান্সিয়াল এইডটিও দরকার পড়বে তার কন্টিনিউশন অফ এডুকেশন অ্যান্ড এরিয়া ফাইন্যান্সিয়াল ফ্যাসিলিটিস এর জন্য। সেই ক্ষেত্রে রবি তাদের সাথে কাজ করবে কিনা?
আমরা অবশ্যই কাজ করব। আমি জাস্ট সামারি করে বলি যে আমাদের 4টা স্টেপ আছে এই যে ট্যালেন্ট হান্টে। এখন একটা ফার্স্ট স্টেপ ছিল আইডেন্টিফিকেশন, যেটা আমরা 16 কোটি মানুষকে টার্গেট করে আমরা ক্যাম্পেইন করেছি। ওটাতে আমরা আইডেন্টিফাই করলাম যে 40,000 থেকে আমরা 10,000 নিয়ে আসলাম, দ্যাট ইজ আইডেন্টিফিকেশন। দেন হচ্ছে ভেরিফিকেশন, যেটা এখন প্রসেসটা চলছে। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে ওরা বল করছে এবং ওখান থেকে আমরা ভেরিফাই করছি যে ডু দে হ্যাভ ট্যালেন্ট টু বিকাম এ ফাস্ট বোলার। থার্ড স্টেপ যেটা হচ্ছে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট, যেটা এনাম ভাই বললেন। আমরা ওনাদেরকে নার্চার করব, ডেভেলপ করব থ্রু হাই পারফরমেন্স টিমে কারিকুলাম ফলো করে। ফোর্থ যেটা স্টেপ হচ্ছে ম্যানেজমেন্ট। আচ্ছা, এখন একটা প্লেয়ার যখন আসবে যাদের আর্থসামাজিক অবস্থা ভালো হবে না, সো ওই ম্যানেজমেন্ট করার জন্য তাদেরকে একটা সাপোর্ট দিতে হবে। আমার যতটা জানা মতে, যেটা এনাম ভাই আরও ভালো বলতে পারবেন, বিসিবির একটা সাপোর্ট সিস্টেম আছে। অন দ্য টপ অফ দ্যাট আমাদের প্ল্যান হচ্ছে যে টপ 12 বা 15 যতজনকে আমরা আইডেন্টিফাই করব, ওদেরকে আমরা একটা স্পন্সরশিপ অফার দিব। ওকে, যেটা আমরা এখন অফিসিয়ালি ডিক্লেয়ার করিনি, বাট এটা আমরা বিসিবির সাথে আলাপ করে এটা এমনভাবে আমরা করব যাতে কোনো অথবা আমাদের এই আয়োজন বা অনুষ্ঠানের মাধ্যমে জাতি জানার সুযোগ জি জি। সো আমরা এটা চিন্তা করছি যে আমরা একটা স্পন্সরশিপ দিব, অ্যান্ড ইট উইল লিঙ্ক টু কেপিআই বলতে যেটা একটা, কারণ একটা মানুষকে আমি দিলাম এবং সে 6 মাস পরে খেলা বন্ধ করে দিল, বা তার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাওয়ার জন্য যে লেভেলে তার পৌঁছানোর পোটেনশিয়াল আছে ওই পৌঁছানো না যেতে পারে, তাহলে কিন্তু ওকে উৎসাহ দেওয়া হলো না। আচ্ছা, আমরা যেটা বলবো, আচ্ছা ঠিক আছে, তুমি যদি একটা টার্গেট সেট করে তুমি ফার্স্ট ডিভিশনে খেলতে পারলে তোমাকে এখন যে টাকাটা দিচ্ছি বা এই যে সাপোর্টে দিচ্ছি এটা 2 টাইমস বেড়ে যাবে। যদি ন্যাশনাল টিমের জন্য খেলো এটা 3 টাইমস বেড়ে যাবে। সো ওই ধরনের একটা সুন্দর লং টার্ম একটা এগ্রিমেন্টের মধ্যে থাকবে, যাতে তার ইন্সপায়ার্ড হয় ভালো খেলার জন্য। ইটস নট অ্যাবাউট অনলি গিভিং সাপোর্ট বাট অলসো সাপোর্ট টু ডু বেটার। সো এই ধরনের একটা স্কিম আমরা চিন্তা ভাবনা করছি, বাট এটা আমরা অফিসিয়ালি ডিক্লেয়ার করবো যখন আমরা বিসিবির সাথে বসবো, মিউচুয়ালি এগ্রি করবো, তারপর আমরা এটা অফিসিয়ালি ডিক্লেয়ার। আজকে উনি আইডিয়াটা শেয়ার করলেন, এটা অবশ্যই আমাদের বোর্ড বিবেচনা করবে এবং এটা কিভাবে রবির সাথে, এটা আমাদের কাছে একটা ওয়ান্ডারফুল জিনিস। এখন যে এনথুজিয়াজম আর প্যাশনটা আছে বাংলাদেশে, সো ইট ইজ ওয়ান্ডারফুল টু হ্যাভ আ প্যাশনেট স্পন্সর অলসো। in every আমাদের যেসব গ্রোথ আছে, আমাদের যে অপরচুনিটি আছে, দে আর উইলিং টু স্পন্সর, বিকজ উইদাউট দ্যাট উই ক্যান নট গ্রো দোজ থিংস। ওকে, এখানে একটা স্ট্রেট প্রশ্ন, সেটা হচ্ছে যে এর আগে পেস বোলার হান্ট আমরা দেখেছিলাম, তো সেটি কিন্তু বন্ধ হয়েও গিয়েছিল। রবিকে পেয়েছেন, শুরু করেছেন, আবার এটি কবে বন্ধ হচ্ছে? আশা করি এটা বন্ধ হবে না, এটা কন্টিনিউ করবে। যেটা মাথা ভাই বললেন, ওনারাও কিন্তু বারবার আমাদেরকে ওনারাই প্রেশারাইজ করছে যে এটা আপনারা প্লিজ লং টার্ম করেন, এটা জাস্ট 2 বছরের জন্য না, এটা 4 বছর, এটা আপনারা লং টার্ম করেন, আমরা লং টার্মে আপনারা। তো সেটা নিয়েও আমাদের আলাপ আলোচনা ওনাদের সাথে হচ্ছে। আমরা সামনে এটা আশা করি এই জিনিসটা আমরা ফাইনালাইজ করে ফেলতে পারবো। আমাদের বোর্ডের ভাইস প্রেসিডেন্ট মাহবুব আনাম ভাই যে এই বিষয়টি দেখেন আমাদের হাই পারফরমেন্স থেকে, উনিও বারবার বলছেন যেটা আমরা অ্যাটলিস্ট 6 বছরের জন্য আমাদের প্ল্যান করতে হবে, যে আমাদের বোলিংও থাকবে এবং আমরা ব্যাটিংও এরকম একটা প্রোগ্রাম হান্ট করব। কারণ যে জিনিসটা বললাম, এজ লেভেলের বাইরেও তো অনেক ট্যালেন্টেড প্লেয়ার থাকতে পারে, হয়তো আমাদের সেটা চোখ পড়ছে না। অতএব এরকম একটা অপরচুনিটি থাকলে যে কেউ এসে একটা সুযোগ পেতে পারে। ওকে, সেই সুযোগের আসলে প্রত্যাশা যারা রয়েছেন তাদেরকে আমরা আমন্ত্রণও জানাতে পারি। আমরা অনুষ্ঠানের একদমই শেষের দিকে, তো সেই জায়গা থেকে এসে রবি ক্রিকেটের সাথে জুড়েছে। আমি এর আগে যদি ভুল না করি ব্যাডমিন্টনের সাথেও আমরা রিসেন্টলি তাদেরকে দেখেছিলাম। আরও কোনো স্পোর্টস ইভেন্ট যেগুলোর সম্ভাবনা রয়েছে, যারা হয়তো পৃষ্ঠপোষকতার অভাবে ভালো করতে পারছে না, ইভেন ব্যক্তিগত ইভেন্টগুলোতেও, সেখানে কিভাবে তারা রবিকে পেতে পারে? আমরা একটা স্পোর্টস স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছি। আপনারা জানেন যে রবি একটা মার্জারের প্রসেসের মাধ্যমে যাচ্ছে, যার ফলে আমরা স্ট্র্যাটেজিটা এখনো অফিসিয়ালি ডিক্লেয়ার করছি না, বাট আমরা বিভিন্ন স্পোর্টসগুলো আরও কনসিডার করছি বিয়ন্ড ক্রিকেট। একটা হচ্ছে ফুটবল, যেটা একটা বললেন যে ব্যাডমিন্টন আমরা গ্রুপ লেভেলে আমরা করি। আরেকটা হচ্ছে আমরা চিন্তা করছি কাবাডি, আমাদের দেশীয় যে আছে, এটা নিয়েও চিন্তা করছি। এবং আরেকটা হচ্ছে যেটা হচ্ছে প্রিমিয়াম একটা সেগমেন্টের জন্য, সেটা হচ্ছে গলফ। ওকে, সো এই 3টে স্পোর্টস নিয়ে আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে। এখন কোন লেভেলে যাব ওটা আমরা ডিসাইড করবো আমাদের মার্জারটা কমপ্লিট হওয়ার পরে। তো সেই জায়গা থেকে এসে সামনেই কিন্তু জিম্বাবুয়ের সাথে খেলা চলছে, ইনফ্যাক্ট সিরিজ শেষও হয়ে গেছে। তো সেই জায়গা থেকে এসে এরপরে আমাদের জন্য এশিয়া কাপ রয়েছে, তারপরে টি20 ওয়ার্ল্ড কাপ জাতীয় দলের জন্য। তবে একটা মেগা ইভেন্ট অপেক্ষা করছে, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ আমরাই হোস্ট করছি। যদি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের কথাই বলি, কতটা আশাবাদী ভালো আয়োজনের জন্য?
আপনি দেখেন আয়োজন হিসেবে আমরা গত 2 বছরে আমরা কিন্তু বারবার অ্যাকচুয়ালি গত 5 বছর আমরা কিন্তু এশিয়া কাপ এ নিয়ে 3বারের জন্য আমরা আয়োজনের সুযোগ পেলাম টানা। আমরা কিন্তু ওয়ার্ল্ড টি20টা সাকসেসফুলি বাংলাদেশে 2014 একসাথে আয়োজন করেছেন। অ্যাবসলিউটলি 2014 আমাদের 16টা মেন্স টিম এখানে ছিল, 10টা উমেন্স টিম ছিল, এন্ড উই সাকসেসফুলি ওয়ার এবল টু ডু ইট। আশা করছি আমাদের ফুল প্রিপারেশন আছে, দ্য ক্রিকেট বোর্ড উইল ডু ইট ভেরি ওয়েল উইথ আইসিসি সাপোর্ট ইন বাংলাদেশ। বাংলাদেশ সরকার থেকে, ডিফারেন্ট প্রতিষ্ঠান থেকে, আমাদের সিকিউরিটি দিক থেকে আমরা অনেক সাপোর্ট পাচ্ছি। আর বাংলাদেশ টিমের জন্য আমরা যেটা বলতে হবে, গত বছর কিন্তু সাউথ আফ্রিকা বাংলাদেশে এসেছে, উই পারফর্মড ভেরি ওয়েল এগেইনস্ট দেম, আন্ডার 19 টিম। আমরা গিয়ে ভালো পারফর্ম করেছি সাউথ আফ্রিকাতে। দ্যাটস ওয়ান অফ দ্য বেস্ট আন্ডার 19 টিম ইন দ্য ওয়ার্ল্ড। এক্সপেকটেশন বাড়িয়ে দিয়েছে এখন। So, আশা করি আমাদের এই ইয়াং ক্রিকেটার্স যারা আছে আন্ডার 19, the pressure will not be on too much on them. They can go and have fun, but they can also play professionally and do well in the under 19 World Cup. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ মাহতাবউদ্দিন আহমেদ এবং সেই সাথে কাজী ইনাম আহমেদ, দুজনকে অসংখ্য ধন্যবাদ এটিএন স্পোর্টস টাইমের আজকের এই পর্বে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, কথা বলতে বলতে সময় শেষ, তবে অনেকগুলো স্বপ্নের কথা কিন্তু আমরা বলেছি যারা পেস বলার হতে চান তাদের জন্য কিন্তু অফুরন্ত সুযোগ আপনাদের জন্য রয়েছে। যারা এখনো নিজেদেরকে নাম লেখাননি কিংবা ট্রায়ালে অংশগ্রহণ করেননি, যে ভ্যানুগুলোতে এখনো বাকি আছে, অবশ্যই অংশগ্রহণ করুন এবং নিজেকে একেবারে জাত পেস বলার হিসেবে বানিয়ে নেওয়ার সুযোগ কিন্তু থাকছে। অন্যান্য স্পোর্টস নিয়ে আমরা কথা বলবো ক্রিকেট নিয়েও, তবে সেজন্য অপেক্ষা থাকতে হবে আগামী পর্ব পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এটিএন স্পোর্টস টাইমের আজকের পর্ব। ভালো থাকবেন সবাই, খুব ভালো, আল্লাহ হাফিজ।